Well, আজকে আমরা যে কবিতাটা পড়তে চলেছি সেই কবিতাটার নাম Composed upon Westminster Bridge, September 3, 1802, which is written by William Wordsworth. So before we start the poem, we're gonna read about William Wordsworth. আমরা পড়বো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে ছিলেন, যিনি আমাদের এই কবিতার পোয়েট। নাও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে বলতে গেলে আমাকে সবার আগে বলতে হবে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ a romantic poet. ওনাকে বলা হয় the father of romantic poetry. Now you might wonder কে রোমান্টিক পোয়েট কাদেরকে বলা হয়? প্রেমিকাকে প্রেম বিতরণ করে এমন কোন কবিকে কি রোমান্টিক পোয়েট বলা হয়? নো, রোমান্টিক পোয়েট তাদেরকে বলা হয় যাদের কবিতার মূল বিষয়বস্তু হতো নেচার। নেচার মানে প্রকৃতি, তবে শুধুমাত্র নেচার নয়, তার সাথে সাথে চাইল্ডহুড, ছোটবেলা, মেমোরিজ, স্মৃতি এবং কি সুপার ন্যাচারালিজম, এটাও রোমান্টিক পোয়েট্রির ওয়ান অফ দ্য ফিচার্স। নাও সুপার ন্যাচারালিজম বললাম মানে যেগুলো ভৌতিক ব্যাপার স্যাপার। এবার এই যে রোমান্টিক পোয়েট্রি, এই রোমান্টিক পোয়েট্রি ইংরেজি মানে সাহিত্যে লেখা হয় বিভিন্ন সময়তে, বাট যদি আমাকে বলা হয় যে রোমান্টিক গেট শুরু কবে থেকে হয়, তাহলে আমাকে ডেটটা নিতে হবে 1798, 1798 সাল। এই সময় ইংল্যান্ডের বুকে একটি বই পাবলিশ হয়, যেই বইটার নাম লিরিক্যাল ব্যালাডস, যেটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর স্যামুয়েল টেলর কোলরিজ। এই দুজন রোমান্টিক পোয়েট মিলে একটা বই বার করেন যার নাম লিরিক্যাল ব্যালাডস। তো উইথ দ্য পাবলিকেশন অফ দ্য লিরিক্যাল ব্যালাডস ইংরেজি সাহিত্যে রোমান্টিক এজ শুরু হয়, এবং ইংরেজি সাহিত্যে রোমান্টিক এজে যে সমস্ত কবিরা লিখেছেন তাদেরকে বলা হয় রোমান্টিক পোয়েট। তাদের মধ্যে সব থেকে বিখ্যাত যে তিনজন, তাদের মধ্যে একজন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, একজনের নাম স্যামুয়েল টেলর কোলরিজ, আর একজনের নাম জন কেটস। আমরা আজকে কার সম্পর্কে পড়বো? আমরা আজকে পড়বো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মেছেন 1770 সালে এবং তিনি মারা গেছেন 1850 সালে। তো এই টাইম পিরিয়ডে হি ওয়াজ আ লিডিং ইংলিশ রোমান্টিক পোয়েট, সেলিব্রেটেড ফর হিজ ফোকাস অন নেচার, ইমোশন অ্যান্ড দ্য বিউটি অফ দ্য অর্ডিনারি ওয়ার্ল্ড। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমরা কেন সেলিব্রেট করি? বিকজ হি ইউজ টু রাইট অ্যাবাউট নেচার। অ্যাকচুয়ালি হি ওয়াজ আ প্যান্থিস্ট। প্যান্থিস্ট কাদেরকে বলা হয়? হু বিলিভড দ্যাট গড ইজ এভরিওয়্যার, লাইক গড ইজ ইন দ্য নেচার অ্যাজ ওয়েল। গড, ঈশ্বর প্রকৃতিতেও রয়েছে, ঈশ্বর সব জায়গাতে বর্তমান। তো আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় একজন প্যান্থিস্ট, মানে বিসাইড বিং আ রোমান্টিক পোয়েট হি ওয়াজ আ প্যান্থিস্ট। নাও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে লেখালেখি, যে কবিতা লিখেছেন, সেই কবিতার মূল বিষয়বস্তু কি ছিল? ইট ওয়াজ নেচার, ইট ওয়াজ চাইল্ডহুড, ইট ওয়াজ মেমোরিজ। আমাদের যেমন এই কবিতা, এই কবিতার বিষয়বস্তু হচ্ছে নেচার মানে প্রকৃতি। নাও হি অফটেন ফাউন্ড ইন্সপিরেশন ইন এভরিডে সিনস অ্যান্ড সট টু এক্সপ্রেস ডিপ ফিলিংস থ্রু সিম্পল ল্যাঙ্গুয়েজ। প্রতিদিনকার যা দেখছেন তিনি, যা সিনারি দেখছেন, সেগুলোকেই তিনি তার কবিতায় লিপিবদ্ধ করছেন, এবং প্রকৃতি কতটা সুন্দর, সেই সৌন্দর্য প্রকৃতির, সেটা কিন্তু তিনি তার কবিতার মাধ্যমে তুলে ধরছেন। যাই হোক, আমাদের কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতাটা পাবলিশ হয় কত সালে? পাবলিশ হয় 1807 সালে, বাট ইট ওয়াজ রিটেন ইন 1802 এবং ডেটটা হলো সেপ্টেম্বর 3। তাই জন্য কবিতাটার নামটা আমরা যখন পড়ি তখন লেখা হয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802, বিকজ ইট ওয়াজ রিটেন অন সেপ্টেম্বর 3 ইন দ্য ইয়ার 1802, দো ইট ওয়াজ পাবলিশড। যদিও যবে লেখা হয়েছে তবেই তো পাবলিশ হয় না, পাবলিশ হতে আরো টাইম লাগে। তো পাবলিশ কবে হয়েছিল? না 1807 সালে। আচ্ছা, এটার সাথে সাথে আমি কবিতাটার স্ট্রাকচার সম্পর্কে একটু বলে রাখি। দিস ইজ আ সনেট। নাও এই কবিতাকে বলা হয় সনেট। নাও ইউ মাইট ওয়ান্ডার কে সনেট কাকে বলা হয়? দেখো, সনেট ইজ আ পোয়েম উইচ হ্যাজ 14 লাইন্স উইথ আ পার্টিকুলার রাইম স্কিম। এবারে রাইম স্কিম কি সেটা আমি ক্লাসের শেষে বোঝাবো, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই যে কবিতাটা, এই কবিতাটা কত লাইনের কবিতা? এই কবিতাটা 14 লাইনের কবিতা। এবং এই কবিতাটার এই যে 14টা লাইন, এই 14টা লাইনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি লাইন অনুসারে। প্রথমে যে 8টা লাইন, সেই 8টা লাইনকে বলা হয় অক্টেভ, আর লাস্টের যে 6টা লাইন, সেই 6টা লাইনকে বলা হয় সেস্টেট। নাও আমাদের যে কবিতা, এই কবিতাটা একটা পেট্রার্কান সনেট। পেট্রার্কান সনেট কেন? বিকজ ফ্রান্সিসকো পেট্রার্ক বলে একজন ব্যক্তি ছিলেন। হি ওয়াজ দ্য ওয়ান হু ইন্ট্রোডিউস সনেট ইন ইটালি। ইতালি দেশে একজন কবি যার নাম ফ্রান্সিসকো পেট্রার্ক, তিনি কিন্তু এই সনেট ফর্ম, অর্থাৎ এই 14 লাইনের কবিতার যে ফর্মটা, প্রথমবার পপুলারাইজ করেছিলেন। দো হি ওয়াজ নট দ্য ফার্স্ট ওয়ান টু রাইট সনেট। ডু ইউ নো হু ইজ দ্য ফার্স্ট ওয়ান টু রাইট সনেট? দ্য ফার্স্ট ওয়ান হু রোট সনেট, the name of the person is Giacomo da Lentini. Though he is not very important, আমাদের কাছে যিনি ইম্পর্টেন্ট তার নাম হচ্ছে ফ্রান্সিসকো পেট্রার্ক, who used to be from Italy, যার অ্যাকচুয়াল বাড়ি ইতালিতে। তিনি সনেটকে পপুলারাইজ করেছিলেন।
এবং তার দেখা দেখি পরবর্তীকালে 1558 ইংল্যান্ডে একটা বই পাবলিশ হয়, যেই বইটার নাম টর্টলস মিসলেনি। সেই বইতে ইতালিয়ান সনেটগুলোর ইংলিশ ট্রান্সলেশন করেন হেনরি হাওয়ার্ড বলে একজন ব্যক্তি। এবং তারপর থেকে আমরা দেখি যে ইংল্যান্ডের যারা কবি আছে তারা সনেট লেখা শুরু করে। এবং পরবর্তীকালে এসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি আমাদের একজন রোম্যান্টিক পোয়েট, ইনিও এই পেট্রার্কের যে সনেটের ফর্ম, 14টা লাইন, প্রথম 8টা লাইন অক্টেভ আর তারপরে 6টা লাইন সেস্টেড, এটাকে ফলো করে। এবং এই কবিতার রাইম স্কিম কি? এই কবিতার রাইম স্কিম হচ্ছে ABBA ABBA CD CD CD। আই হোপ ইউ উইল রিমেম্বার। এখন আমরা পড়বো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেন এই সনেটটা লিখেছেন, মানে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ লিখেছেন। এই যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই সনেটটা লেখার পেছনে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইন্সপিরেশন কি ছিল? আচ্ছা শোনো, সালটা 1802, তারিখ 31শে জুলাই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে যাচ্ছে কোথায়? ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে যাচ্ছে ফ্রান্সে, ফ্রম লন্ডন টু ফ্রান্স। তো ফ্রান্সের যে জায়গাটা যাচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে ক্যালাইস। ইয়েস। নাও ফ্রান্সে কেন যাচ্ছে? আচ্ছা কেন যাচ্ছে সেটা পরে বলি। এই যে লন্ডন থেকে যখন ফ্রান্সে যাচ্ছে তখন লন্ডনের একটা ব্রিজ, যে ব্রিজটার নাম ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে ভোরবেলাতে আর কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সেই ঘোড়ার গাড়িটা পেরোচ্ছে। অ্যান্ড ওই ঘোড়ার গাড়ি ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে পেরোনোর মুহূর্তে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে লন্ডন শহরের বিউটিটাকে দেখছে। কখন? না, ভোরবেলাতে। তো এই ভোরবেলার লন্ডন শহরের বিউটি দেখে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এতটাই মুগ্ধ হচ্ছে দ্যাট হি থট অফ রাইটিং আ পোয়েম। যদিও 31শে জুলাই সেই কবিতাটা লিখেনি, অবশ্য তার বোন তার আগে এই লন্ডন শহরকে নিয়ে কিছু লেখালেখি করেছিল। তো বোনের লেখা থেকে কিছুটা ইন্সপিরেশন নিয়ে এবং নিজের যে মেমরি অ্যাবাউট দ্য সিটি অফ লন্ডন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফাইনালি কম্পোজড আ পোয়েম সেপ্টেম্বর মাসের 3 তারিখে, ওই বছরেরই, মানে 1802 সালেরই সেপ্টেম্বর মাসের 3 তারিখে এসে ফাইনালি হি কম্পোজড আ পোয়েম। এবং সেই কবিতাটার নাম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। নাও অ্যাজ আইভ অলরেডি টোল্ড ইউ কি বলতো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেন ফ্রান্সে গেছিল? তো ব্যাপারটা হচ্ছে এমন যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের না আগে একটা প্রেমিকা ছিল, এবং সেই প্রেমিকাটার নাম হচ্ছে অ্যানেট ভ্যালন। এবং প্রেমিকার থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বাচ্চাও ছিল, তার নাম ক্যারোলাইন। তো ইংল্যান্ড আর ফ্রান্সের না সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছিল, মানে যুদ্ধকালীন পরিস্থিতি থাকাকালীন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার যে বান্ধবী, যার থেকে তার একটা বাচ্চাও ছিল, সেই বান্ধবীর সাথে বহুকাল দেখা করতে পারে না। বাট ইন দ্য ইয়ার 1802 he finally decided he would visit his girlfriend or former girlfriend, আমরা প্রাক্তন বলতে পারি। মানে কেন? যুদ্ধকালীন পরিস্থিতিতে দেখা করতে পারিনি তাই দেখা করতে যাচ্ছি? না, অ্যাকচুয়াল উদ্দেশ্যটা তাও নয়। অ্যাকচুয়াল উদ্দেশ্যটা হচ্ছে এমন যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফ্রান্সে গেছিল নিজের বান্ধবী বা ফর্মার বান্ধবীকে এই ইনফর্মটা করতে যে সে বিয়ে করতে চলেছে, সে একটা নতুন বিয়ে করতে চলেছে। এবং কাকে বিয়ে করতে চলেছে? যাকে বিয়ে করতে চলেছে তার নাম ম্যারি হাচিনসন। তবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিজের প্রাক্তন বান্ধবীকে বলেছিল যে আমাদের যে মেয়ে, যার নাম ক্যারোলাইন, তার সমস্ত দায়িত্ব আমি নেব। তাহলে দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং কে নিজের প্রাক্তন গার্লফ্রেন্ডকে নিজের বিয়ের সম্পর্কে জানাতে যাচ্ছেন তিনি 31শে জুলাই 1802 সাল। এবং এই যাওয়ার পথে যখন তার ঘোড়ার গাড়িটা এসে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে পাস করছে, তখন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে তিনি লন্ডন শহরের সৌন্দর্য দেখেন এবং সৌন্দর্য দেখে মারাত্মক মুগ্ধ হন। অ্যান্ড হি ফাইনালি ডিসাইডেড হি উড কম্পোজ আ পোয়েম। এবং 31শে জুলাইয়ের বেশ কিছু পর সেপ্টেম্বর মাসের 3 তারিখে এসে হি ফাইনালি কম্পোজ দ্য পোয়েম। এবং সেই জন্য এই কবিতার নাম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802. I hope you have understood, right? Now, let us dive into the poem. এবারে আমরা এই কবিতা পড়ি। তো কবিতা শুরু হচ্ছে এমন ভাবে যেখানে we can see যে ভোরবেলাতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে কোন শহরটাকে দেখছে? লন্ডন শহরটাকে দেখছে। লন্ডন শহরকে দেখে he got mesmerized, like একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। এবং মুগ্ধ হয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে, Earth has not anything to show more fear.
এই পৃথিবীর কাছে এর থেকে বেশি সুন্দর কিছু নেই আর প্রদর্শন করার মতো। Now this is a hyperbolic statement. Do you know what a hyperbolic statement is? Hyperbolic statement হচ্ছে যখন কোনো কিছুকে বাড়িয়ে চাড়িয়ে বলা হয়। মানে নাও ধরো imagine that I have a girlfriend. Imagine করো যে আমার এক প্রেমিকা আছে। নাও প্রেমিকার সৌন্দর্যের বর্ণনা দিকে বা প্রেমিকাকে ইমপ্রেস করতে গিয়ে আমি বললাম যে I can see 1000 stars in your eyes. তোমার চোখে আমি হাজারো তারা দেখতে পাই। এবারে এটা তো লিটারালি সম্ভব নয়, মানে কারো চোখে হাজারো তারা ধরে না দেখতে পাবো। তাহলে প্রেমিকার সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে আমি একটু বাড়িয়ে চাড়িয়ে বললাম। When something is expressed in a exaggerated manner, it is called hyperbole in figurative language. তো তেমন ভাবেই এই যে স্টেটমেন্টটা, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রথমেই বলছে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার, এই পৃথিবীর কাছে এর থেকে সুন্দর কিছু আর প্রদর্শনের নেই, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হাইপারবোলের ইউজ করছে। আচ্ছা, এর থেকে মানে কার থেকে? কার থেকে সুন্দর কিছু নেই আর এই পৃথিবীর বুকে? অ্যাকর্ডিং টু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই ভোরবেলার লন্ডন শহরের যে সৌন্দর্য, ভোরবেলার লন্ডন শহর, এটা এতটাই সুন্দর, দিস ইজ সো বিউটিফুল অর এক্সকুইসিট, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতে বাধ্য হচ্ছেন যে এই পৃথিবীর কাছে এর থেকে সুন্দর আর কিছু দেখানোর নেই। Dull would it be of soul who could pass by a sight so touching in its majesty. সেই মানুষ অনুভূতিহীন, যেই মানুষ এমন সুন্দর দৃশ্য না দেখেই চলে যেতে পারে। অর্থাৎ সৌন্দর্যকে উই শুড অল প্রেজ, লাইক সৌন্দর্য শুড বি এনজয়েড, বিউটি শুড বি এনজয়েড। নাও কোন একজন মানুষ এমন একটা সৌন্দর্য, লন্ডন শহরে, এই ভোরবেলার লন্ডন শহরের যে সৌন্দর্য, এই সৌন্দর্য না দেখেই যদি উপেক্ষা করেই চলে যায়, তাহলে তার মধ্যে সৌন্দর্য বোধটাই নেই। ইউ আন্ডারস্ট্যান্ড? তো এরপর থেকে যখনই ইউ সি সামথিং বিউটিফুল, একটু দাঁড়াও, টেক টাইম টু অ্যাডমায়ার দ্য বিউটি, আদারওয়াইজ ইউ মে নট নো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কখন এসে বলবে যে ইউ আর ডাল অফ সোল, যে তোমার মধ্যে কোনো সৌন্দর্যের অনুভূতি নেই। যাই হোক, শুরু হচ্ছে এমন ভাবে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এই পৃথিবীর কাছে এর থেকে বেশি সুন্দর দেখানোর কিছু নেই। এর মানে লন্ডন শহরের, অ্যান্ড ডাল উড বি অফ সোল, সেই মানুষ অনুভূতিহীন, হু কুড পাস বাই আ সাইট, যে এমন একটা দৃশ্য, যে দৃশ্যটা সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, মানে মর্মস্পর্শী বা হৃদয়স্পর্শী এমন একটা দৃশ্য, এই দৃশ্য যদি কেউ উপেক্ষা করেই চলে যেতে পারে, তাহলে সেই মানুষটা কেমন? সেই মানুষটা অনুভূতিহীন, তার মধ্যে সৌন্দর্যের কোনো জ্ঞান নেই, নান্দনিক বোধ নেই। যাই হোক, তারপরের লাইন, দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে লন্ডন শহরকে কম্পেয়ার করছে, তার সাথে কম্পেয়ার করছে একটা মেয়ের সাথে, এবং বলছে যে দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, এই শহরটা এখন পরিধান করে আছে বা পরে আছে। কি পরে আছেন? একটা গার্মেন্ট, একটা পোশাক। লাইক আ ওমেন ইজ ওয়্যারিং আ ড্রেস, আ বিউটিফুল ড্রেস। যেমনভাবে একটা মেয়ে, একটা নারী, সে যখন একটা সুন্দর পোশাক পরে, তার সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি পায়। লন্ডন শহরও তেমন সুন্দর, কিন্তু এখন মনে হচ্ছে যে লন্ডন শহর যেন একটা পোশাক পরে আছে। এখানে তোমরা লক্ষ্য করেছো একটা ওয়ার্ড আছে ডথ। এই ডথ ওয়ার্ডটার সাথে ইউ মে নট বি ফ্যামিলিয়ার, বিকজ রিসেন্ট টাইমস বা মডার্ন ইংলিশে এই ডথ ওয়ার্ডটা ইউজ করা হয় না। দিস ইজ কল্ড অ্যান আর্কেইক ওয়ার্ড। আর্কেইক ওয়ার্ড আর দোজ ওয়ার্ডস যেগুলো ইন দ্য মিডিয়েভাল পিরিয়ড, লাইক 14, 15, 16 সেঞ্চুরিতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো, বাট মডার্ন ইংলিশে সেই ওয়ার্ডের ব্যবহার করা হয় না। এই ডথের এখন মডার্ন টার্ম হচ্ছে ডাজ, DOES, ডাজ। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট, এই শহরটা যেন এক পোশাক পরে আছে। আচ্ছা, মেয়েদের পোশাকের বিভিন্ন নাম থাকে, তো কোনোটা লেহেঙ্গা, কোনোটা শাড়ি। লন্ডন শহর যে পোশাকটা পরে আছে, সেই পোশাকটার নাম দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য। ইট মিনস সকালের সৌন্দর্য লন্ডন শহরের যে বিউটি, সেই বিউটিটাকে আরো বেশি এনহ্যান্স করছে। দেখ, লন্ডন ইজ বিউটিফুল ইন ইটসেলফ, লন্ডন এমনিতেই সুন্দর, বাট সকালবেলায় লন্ডন শহরের বিউটিটা যেন আরো বৃদ্ধি পাচ্ছে। That's why the poet is saying, this city now doth like a garment wear, এই শহরটা যেন এক পোশাক পরে আছে, the beauty of the morning, পোশাকটা হলো সকালের সৌন্দর্য। Silent and bare, silent মানে নিস্তব্ধ,
বেয়ার, বেয়ার মানে নগ্ন বা উন্মুক্ত। কেন সাইলেন্ট বলছে, কেন বেয়ার বলছে? দেখো লন্ডন শহর এখন সাইলেন্ট বিকজ জাস্ট বিকজ ইট ইজ দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, সকালবেলার একেবারে শুরু। তো এই সময় কোনো কলকারখানা বলো, কোনো গাড়ি ঘোড়া বলো, এগুলো চলমান অবস্থায় নেই, অর্থাৎ স্টার্ট হয়নি। এবং সেই জন্য শহরটা বড় নিস্তব্ধ, কোনো আওয়াজ হচ্ছে না। অ্যান্ড উই লাইক পিসফুল প্লেসেস, রাইট? লাইক আমরা যখন এই শহরের মাঝে থেকে যখন এই যানজটের আওয়াজ শুনে ক্লান্ত হয়ে পড়ি, তখন গঙ্গার ধারে বসে একটু নিস্তব্ধতা আমরা সবাই খুঁজি, এবং নিস্তব্ধতা আমাদের সবার কাছে প্রিয়। লন্ডন শহর এত সুন্দর বিকজ এখন সে নিস্তব্ধ। এখন কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ সেখানে নেই, কোনো কলকারখানার আওয়াজ, কোনো জাহাজ চলার আওয়াজ এই সময় হচ্ছে না। তাই জন্য ইনি লন্ডন শহরকে কি বলছে? বলছে সাইলেন্ট, অর্থাৎ নিস্তব্ধ। অ্যান্ড বেয়ার, বেয়ার কথাটার মানে হচ্ছে উন্মুক্ত, নগ্ন বা সাজসজ্জাহীন। দেখো এই সময় আকাশের উপরে কোনো মেঘ নেই, এবং যেহেতু মেঘ নেই তাই জন্য সবকিছু বড় উজ্জ্বল। এই জন্য বলছে উন্মুক্ত, অর্থাৎ আকাশটা is uncovered with clouds. There is no cloud in the sky. Now, মেয়েরা পোশাক পরলে তাদের সৌন্দর্য বৃদ্ধি পায়, কিন্তু পোশাকের সাথে there is something else যেটা তাদের সৌন্দর্যকে আরো বেশি বৃদ্ধি করতে সাহায্য করে। লাইক যেটাকে হিন্দিতে বলে না চার চাঁদ লাগিয়ে দেওয়া। হোয়াট ইজ দ্যাট? জুয়েলারি, অর্নামেন্টস। মেয়েরা যখন একটা সুন্দর শাড়ি পরে এবং তার উপরে যখন সুন্দর গয়না পরে, তখন তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা যেন আরো অনেক বেশি বৃদ্ধি পায়। আমাদের লন্ডন শহরেরও গয়না আছে, জানিস? কি কি গয়না? গয়নার নামগুলো বলি। Ships, towers, domes, theaters and temples lie open unto the field and to the sky. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে শিপস জাহাজ, টাওয়ার্স মিনার, ডোমস গম্বুজ মানে বড় বড় বাড়ি, থিয়েটার্স মানে নাট্যশালা, অ্যান্ড টেম্পলস, টেম্পলস মানে চার্চ বা মন্দির বলতে পারি, চার্চই বলি ইংল্যান্ডে। তো এই সমস্ত জিনিস লাই মানে পড়ে আছে বা শায়িত আছে। ওপেন আন টু দ্য ফিল্ড মাঠে, এবং অ্যান্ড টু দ্য স্কাই মানে উন্মুক্ত আকাশের নিচে। লাইক লন্ডন শহরে এই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে তুমি যখন লন্ডন শহরটাকে দেখবে, ইউ কুড সি শিপস অন দ্য রিভার, ইউ কুড সি সাম টাওয়ার্স লাইক বিগ ব্যান, বড় একটা ঘড়ি দেখতে পাবে তুমি। ইউ ক্যান সি বিগ হাউসেস যেগুলোকে উই আর কলিং ডোমস। তুমি ওখান থেকে ক্যাথেড্রাল দেখতে পাবে, চার্চ দেখতে পাবে, অ্যান্ড ইউ ক্যান সি সাম থিয়েটার্স অ্যাজ ওয়েল, নাট্যশালা। তখনকার দিন তো সিনেমার ব্যবস্থা ছিল না, তখন নাটক হতো। তো এই সমস্ত জিনিস তুমি দেখতে পাবে কোথা থেকে? না, লন্ডন শহরের ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর। এবং এই সমস্ত জিনিস উন্মুক্ত জমিতে, খোলা আকাশের নিচে রয়েছে, which are actually enhancing the beauty of the London city in the early hours of the morning. সকালবেলাতে এই সমস্ত জিনিস যখন ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে কবি দেখছেন, কবির মনে হচ্ছে যে লন্ডন শহরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যেন আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। All bright and glittering in the smokeless air. এবং প্রত্যেকটা জিনিস, be it ships, towers, domes, theaters and temples, এই প্রত্যেকটা জিনিস all bright, একেবারে মানে উজ্জ্বল এবং গ্লিটারিং, চকচক করছে ইন দ্য স্মোকলেস এয়ার, কারণ বাতাস হলো ধোঁয়াহীন। নাও এই প্রত্যেকটা জিনিস কেন উজ্জ্বল, প্রত্যেকটা জিনিস কেন চকচক করছে? কারণ দেখো সকালবেলাতে, অ্যাজ আই অলরেডি মেনশনড, কি সকালবেলাতে কোনো গাড়ি ঘোড়া চলছে না, সকালবেলাতে কোনো কলকারখানা নেই, কোনো যানজট নেই, অ্যান্ড দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো পলিউশন অ্যাজ ওয়েল। তো যদি পলিউশন না হয় তাহলে আকাশটা কেমন হবে? আকাশটা তো উন্মুক্ত, আকাশে কোনো ধোঁয়া থাকবে না, এবং ধোঁয়া না থাকলে যে সূর্যের রশ্মি, সেই সূর্যের রশ্মিগুলো এই সমস্ত জিনিসের উপরে, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, এগুলোর উপরে সোজাসুজি পড়বে, এবং এই প্রত্যেকটা জিনিস অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি চকচকে দেখাবে। নাও আমরা অক্টেভটা পড়ে নিলাম, মানে প্রথম 8টা লাইন পড়ে নিলাম। তো সেস্টেটে যাওয়ার আগে আমরা অক্টেভটাকে আর একবার জাস্ট রিভিশন করে নিই। তো শুরুর লাইনে কি বলছে? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার। এই পৃথিবীর কাছে এর থেকে সুন্দর কিছু দেখানোর নেই। এর মানে
লন্ডন শহরের। Dull would he be of soul who could pass by a sight so touching in its majesty. এমন একটা দৃশ্য যা নিজে থেকেই এত সুন্দর, এমন একটা দৃশ্য যদি কোনো মানুষ উপেক্ষা করে না দেখে চলে যেতে পারে তাহলে সেই মানুষ হলো অনুভূতিহীন। This city now doth like a garment wear the beauty of the morning silent and bare. শহরটাকে দেখে মনে হচ্ছে যেন এক নারীর ন্যায় শহরটা এক পোশাক পরিধান করে আছে, এবং সেই পোশাকের নাম সকালের সৌন্দর্য। সকালের সৌন্দর্য, সকালের সৌন্দর্যে লন্ডন শহর কেমন? সাইলেন্ট অ্যান্ড বিয়ার, নিস্তব্ধ এবং উন্মুক্ত, নগ্ন, সাজসজ্জাহীন। Ships, towers, domes, theaters, and temples lie open unto the field and to the sky. Now, from Westminster Bridge, William Wordsworth can see ships, জাহাজ, towers, মিনার, domes, বড় বড় বাড়ি, theaters, নাট্যশালা, and temples like cathedral, church, সেগুলোকে দেখতে পাচ্ছে উন্মুক্ত আকাশের তলায় লন্ডন শহরের ওই জমিতে। এগুলো সব রয়েছে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, এবং সমস্ত জিনিস বড় উজ্জ্বল এবং চকচক করছে। কিসে? ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে। নাও সেস্টেট, কবি শুরু করছে এই লাইনটা দিয়ে, যেখানে সেস্টেটে কবি বলছে, সেস্টেট মানে হচ্ছে এটা 9 নম্বর লাইন। প্রথম 8টা লাইন হয়ে গেল অক্ট, তাহলে 9 নম্বর লাইন থেকে 14 নম্বর লাইন, এই যে 6টা লাইন, এটাকে বলা হয় সেস্টেট। নাও এখানে কবি শুরু করছে এইভাবে যে নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি সি, সূর্য কখনো এত সুন্দর হয়নি, সূর্য কখনো এত সুন্দর করে ওঠেনি। আচ্ছা, সূর্য তো প্রতিদিনই ওঠে, মেবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এত ভোরবেলা সূর্য কখনো দেখেনি। তা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে বলছে সূর্য কখনো এত সুন্দরভাবে ওঠেনি, দিস ইজ অলসো হাইপারবোলিক স্টেটমেন্ট। এখানে একটু বাড়িয়ে সারিয়ে বলছে সূর্য প্রতিদিনই ওঠে। যাই হোক, সূর্য কখনো এমন সুন্দর করে ওঠেনি। In its first splendor, valley, rock or hill never saw I. সূর্যের প্রথম দুটিতে, অর্থাৎ সূর্যের প্রথম আলোয় উপত্যকা, শিলা বা পাহাড় কত সুন্দর লাগে আমি তা কখনো দেখিনি। Never felt a calm so deep. আমি কখনো অনুভব করিনি এমন শান্তি। As I've told you already, কে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভোরবেলায় জার্নি করছে, তো ভোরবেলাতে ওই সূর্যের প্রথম আলোয় লন্ডন শহরকে কত সুন্দর লাগে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ নেভার উইটনেসড দ্যাট, এর আগে কখনো দেখেনি। লন্ডন শহর কতটা কাম, কতটা শান্ত হতে পারে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কখনো অনুভব করেনি এর আগে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম লন্ডন শহরকে সূর্যের প্রথম আলোয় দেখছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন লন্ডন শহরকে এত নিস্তব্ধ ভাবে শুনছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ সেইং দিস। এরপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটু নিচের দিকে তাকাবে। ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে একটা নদী বয়ে যায়, যে নদীটার নাম রিভার টেমস, এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে দ্য রিভার গ্লাইড অ্যাট ইটস ওন স্পিড ওয়ে, নদীটা আপন বেগে বয়ে চলেছে। ইট মিনস কেউ এমন নেই যা নদীটার যে এই ধার, নদীটার যে এই বেগ সেটাকে বাধাপ্রাপ্ত করবে। দেখো, দিনের বেলায় না এই নদীতে জাহাজ চলে, তো নদীতে জাহাজ চললে নদীর যে স্রোত, সেই স্রোত তো জাহাজে বাধাপ্রাপ্ত হবে। কিন্তু ভোরবেলায় যখন কোনো জাহাজ চলছে না, তখন নদী নিজের ফ্রি উইলে, নিজের ইচ্ছায় আপন বেগে বয়ে চলতে পারছে, তাকে বাধা দেওয়ার কেউ নেই। তাই জন্য বলছে দ্য রিভার গ্লাইড অ্যাট ইটস ওন স্পিড ওয়ে। খেয়াল করলে এখানে এই ওয়ার্ডটা গ্লাইড, যেমন আমরা এই ডথ পড়েছিলাম আর্কেইক ওয়ার্ড, গ্লাইড এটাও একটা আর্কেইক ওয়ার্ড। এটার মডার্ন টার্ম হচ্ছে গ্লাইডস। গ্লাইডস মানে বয়ে চলা। আমাদের যে টেমস নদী, সেই টেমস নদী বয়ে চলেছে আপন বেগে, নিজের ইচ্ছায়, তাকে বাধা দান করার মতো কেউ নেই। আচ্ছা, এত সুন্দর দৃশ্য দেখার পরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কার কথা মনে করবে? ঈশ্বরের কথা মনে করবে। In the last two lines, William Wordsworth is saying, Dear God, হে ঈশ্বর, the very houses seem asleep. হে ঈশ্বর, লন্ডনের এই বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে যেন প্রত্যেকটা বাড়ি ঘুমোচ্ছে। আচ্ছা, বাড়ি ঘুমোচ্ছে কি? না, বাড়ির লোকগুলো ঘুমোচ্ছে। যখন কোনো বাড়ির লোক ঘুমায়, বাড়িটাকে দেখলে মনে হয় যেন বাড়িটাই নিস্তব্ধ, বাড়িটা ঘুমোচ্ছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মনে হচ্ছে, হে ঈশ্বর, দেখো যেন বাড়িগুলো ঘুমোচ্ছে। And all that mighty heart is lying still. এবং শুধু বাড়ি না, এই বিশাল হৃদয়ও এখনো শুয়ে আছে। আচ্ছা, বিশাল হৃদয়, মাইটি হার্ট, মাইটি মিনস অনেক বড়।
হার্ট মিন্স হৃদয়। আচ্ছা, এই বিশাল হৃদয় কাকে বলছে? আচ্ছা, এই বিশাল হৃদয় কাকে বলছে এটা বলার আগে মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, আমি কিন্তু একটা প্রশ্ন করতে পারি। দ্য কোয়েশ্চেন ইজ যে আমাদের যে বডি, এই বডির সব থেকে ব্যস্ততম অর্গান কোনটা? অফকোর্স ইট ইজ আওয়ার হার্ট। আমাদের হৃদয় সব থেকে ব্যস্ততম অর্গান, যেটা বন্ধ হয়ে গেলে পুরো শরীরটা নিশ্চল হয়ে পড়বে। তো শরীরের ব্যস্ততম অর্গান বা ব্যস্ততম অংশ যেমন হৃদয়, ইংল্যান্ডের ব্যস্ততম শহর তেমন লন্ডন। তাই জন্য বলা হয় লন্ডনকে ইংল্যান্ডস হার্ট, ইংল্যান্ডের হৃদয়। এবং বিশাল আকার এই শহর, তাই জন্য কবি বলছে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট। শুধুমাত্র এই বাড়িগুলোকে কেন, এই বিশাল যে শহর, হৃদয় রূপ, হৃদয়ের মতো এই বিশাল যে শহর, সেই শহরও এখনো শুয়ে আছে, এই শহরও এখনো জাগেনি। তো এইখানে আমাদের কবিতাটা শেষ হচ্ছে। আই হোপ তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।